করছি। ইতিহাস হলো বিজ্ঞান, এর বেশিও নয় কমও নয়। উক্তিটি কার? বিউরি। ফল অব দ্য মুঘল এম্পায়ার গ্রন্থের লেখক কে? যদুনাথ সরকার। ইন্দোনেশিয়া কোন ইউরোপীয় শক্তির উপনিবেশ ছিল? ইন্দোনেশিয়া। উত্তর ওলন্দাজ। ইয়ান্দাবুর সন্ধি স্বাক্ষরিত হয়েছিল কত সালে? 1826। যারা সরাসরি উত্তর দিবি দিয়ে দে, আর যারা অপশান বলতে বলবি আমি অপশান বলে দেবো, উত্তরটা দিবি। আচ্ছা এবার বল, ঝিনুক বল, ভারতের যে রাজ্যে ইংরেজরা প্রথম রাজনৈতিক আধিপত্য প্রতিষ্ঠা করে সেটি বোম্বাই, গুজরাট, মাদ্রাস, বাংলা। কি হবে? বাংলা, সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, বল চক্রবর্তী পায়েল, গ্যারান্টি ব্যবস্থা যে বিষয়ের সঙ্গে যুক্ত সেটা হচ্ছে বস্ত্রশিল্প, রেলপথ, শিক্ষা, ভূমি বন্দোবস্ত। রেলপথ। নেক্সট বল তিয়াশা, নানকিংয়ের চুক্তি হয় 1842, 1858। মিমি বল, টিএনসিনের সন্ধি হয় 1901, 1895, 1842, 1858। হয়নি, 1858। 1895 কি? সিমনোশিকের সন্ধি। বক্সার প্রোটোকল কত সালে? উত্তর বলে দিচ্ছি অপশান 1901, 1895, 1842। হ্যাঁ 1901। চুইয়ে পড়া নীতির প্রবর্তক কে? চুইয়ে পড়ার নীতি কি বলা হচ্ছে? প্রথমে ভারতের উচ্চ মধ্যবিত্ত সম্প্রদায়ের মধ্যে পাশ্চাত্য বা ইংরেজি শিক্ষায় শিক্ষিত করলে তাদের শিক্ষা ধীরে ধীরে সমাজের নিম্ন শ্রেণীর মধ্যেও সেটা প্রবাহিত হবে। কোন লর্ডের আমলে এই প্রাচ্য পাশ্চাত্য দ্বন্দ্বের অবসান ঘটে? লর্ড উইলিয়াম বেন্টিং। ধর লর্ড উইলিয়াম বেন্টিং। আচ্ছা, জনশিক্ষা কমিটি কত সালে তৈরি হয়? জনশিক্ষা কমিটি জিসিপিআই, জেনারেল কমিটি অফ পাবলিক ইনস্টিটিউশন, কত সালে? 1823। এত সময় লাগলো কেন বলতে? এটা মাধ্যমিকে পড়ে এসেছে। 1823। আচ্ছা এবারে বল, কেশবচন্দ্র সেনকে ব্রহ্মানন্দ উপাধি কে দিয়েছে? দেবেন্দ্রনাথ ঠাকুর। সুরাইয়া, দেশকে রক্ষা করো, আমরা বৌদ্ধিক সংস্কার চাই, চীন কেবল চীনাদের জন্য, বিদেশিরা দূর হটো। এই যে চারটে অপশন দিলাম, এই অপশনের মধ্যে চীনাদের ভাষায় কোন শব্দটা ব্যবহার হবে? কে পারবে বলো? দেশকে রক্ষা করো। চীনা ভাষা জিউগুও। এইটা আমি উত্তর চেয়েছিলাম, জিউগুওটা আমি উল্টো ধরেছিলাম। নেক্সট, ভাইসরয়ের মুস্কান, ভাইসরয়ের কার্যনির্বাহী পরিষদে প্রথম ভারতীয় সদস্য কে? সত্যেন্দ্রনাথ সিংহ, না গুরুদাস বন্দ্যোপাধ্যায়, না সত্যেন্দ্রনাথ ঠাকুর, না উমেশ চন্দ্র বন্দ্যোপাধ্যায়? সত্যেন্দ্র প্রসন্ন সিংহ। এখানে দেওয়া আছে সত্যেন্দ্রনাথ সিংহ। আচ্ছা বলো, সারা ভারত মুসলিম লীগ অন্বেষা কত সালে প্রতিষ্ঠা? 1943, 1903, 1905, 1906। 1906। কে প্রতিষ্ঠা করেছিল? কোন জায়গায়? ঢাকায়। সাহায্য করেছিল কে? লর্ড কার্জন। 1943 বাংলা দুর্ভিক্ষের সময় মঞ্জেল, 1943 সালে বাংলা দুর্ভিক্ষের সময় ভারতের ভাইসরয় কে ছিল? লর্ড ওয়াভেল, রিপন, আরউইন বেন্টিং। লর্ড ওয়াভেল। মামুন, ত্রিপুরী কংগ্রেসের অধিবেশনে সুভাষচন্দ্র বসুর প্রতিদ্বন্দ্বী ছিলেন কে? ত্রিপুরী সংকট কাকে বলে? মুস্কান। সোনালী, ত্রিপুরী সংকট ছেলেদের মধ্যে সায়ন, ত্রিপুরী সংকট কাকে বলে? 1939 সালে দ্বিতীয়বারের জন্য যখন নেতাজি সুভাষচন্দ্র বসু সভাপতি নির্বাচনে নিজের নাম নথিভুক্ত করেন, সেই সময় গান্ধীজি প্রবল আপত্তি ছিল যেন দ্বিতীয়বারের জন্য কংগ্রেস সভাপতি না হতে পারেন সুভাষচন্দ্র বসু। তার জন্য তার মনোনীত ব্যক্তি পট্টপি সীতারামায়াকে তিনি দাঁড় করান, কিন্তু দুর্ভাগ্য সীতারামায়া এবং সৌভাগ্য নেতাজি সুভাষচন্দ্র বসু তিনি অনেক ভোটে হারিয়ে দিয়েছিলেন সীতারামায়াকে। তার ফলে গোপন তার খেদুক্তি গোপন রাখতে পারেননি নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রতি কে? মহাত্মা গান্ধী। তিনি কি বলেছিলেন? যে আমার সীতারামায়ার পরাজয়ের হার মানে আমার পরাজয়। পাশাপাশি নেতাজি সুভাষচন্দ্র বসু
এরই পাল্টা বিখ্যাত উক্তি দিয়েছিলেন, আমি ভারতের প্রধানতম ব্যক্তির সমর্থন হারিয়েছি, সুতরাং ওই পদে থাকার আমার কোনো ইচ্ছা নেই। এটাই কি শুধু শেষ কথা বলবে? না, এর পেছনেও আমরা অনেক কারণ পাই। কারণটা কি? কংগ্রেস প্রতিষ্ঠা হওয়ার পর, সভাপতি নির্বাচিত হওয়ার পর 1 বছরের মধ্যে কেন্দ্রীয় কমিটি বা ওয়ার্কিং কমিটি গঠন করতে হয়। যেহেতু নেতাজি সুভাষচন্দ্র বসু হয়েছে সভাপতি, তাই দক্ষিণ ভারতে কংগ্রেসী নেতারা অসহযোগিতার দরুন 1 বছর ধরে টালবাহানার মধ্য দিয়েও কংগ্রেস ওয়ার্কিং কমিটি সুভাষচন্দ্র বসু গঠন করতে পারেনি। এই যে পারলো না, এটাকে আমরা বলছি সংকট। ক্লিয়ার? এরপরে আমরা কি দেখব? এরপরে আর একটা ইতিহাস হবে। ইতিহাস হবে ফর্ট ব্লক দল গঠন। এরপরে গান্ধীজি নেতা সুভাষচন্দ্র বসু দেখলেন অসহযোগিতা চলছে, তখন তিনি কি করলেন? কংগ্রেস থেকে বেরিয়ে গেলেন। বেরিয়ে গিয়ে 1939 সালে ওই একই ইয়ারে তিনি ফর্ট ব্লক নামে একটি নতুন দল গঠন করলেন। বুঝা গেল কি বলেছি? তাহলে প্রশ্ন এখানে দুটো, এক অনেকগুলো প্রশ্ন। কংগ্রেসের কোন অধিবেশনে সুভাষচন্দ্র দ্বিতীয়বারের সভাপতি হন? কোন অধিবেশন? ত্রিপুরী। প্রথম অধিবেশন হয়েছিল হরিপুরা, এটা হচ্ছে ত্রিপুরী। দ্বিতীয় প্রশ্ন, ত্রিপুরী কংগ্রেসে সুভাষচন্দ্র বসু কাকে পরাজিত করেছিলেন? ত্রিপুরী কংগ্রেসের পট্টবীর হারের পর কোন মহান ব্যক্তির উক্তি ছিল যে সীতারামার পরাজয় মানে আমার পরাজয়? গান্ধী। ত্রিপুরী কংগ্রেসের পর সুভাষচন্দ্র বসুর বিখ্যাত উক্তি কি ছিল? আমি ভারতের প্রধানতম ব্যক্তির সমর্থন হারিয়েছি, ওই পদে থাকার কোনো যোগ্যতা আমার নেই। ত্রিপুরী কংগ্রেসের পর সুভাষচন্দ্র বসু কোন দল গঠন করেছিলেন? কত সালে? আর ত্রিপুরী সংকট কাকে বলে? এতগুলো প্রশ্ন কিন্তু এর মধ্যে লুকিয়ে আছে, শুধু বের করে আনতে হবে পাটে পাটে। বুঝে গেল কি বলেছি? যাক, মনে রাখবি, কারণ এগুলো চাকরি পরীক্ষায় লাগে, কিন্তু লাগে কিন্তু কি লাগবে, এখন না পড়লেও পরে লাগবে। নেক্সট হচ্ছে সরকার ও নৌবাহিনীর মধ্যে মধ্যস্থতা করেন কংগ্রেস নেতার নাম কি? মহাত্মা গান্ধী, জওয়াহরলাল নেহরু, বল্লভভাই প্যাটেল, সীতারামাইয়া। বল্লভভাই প্যাটেলকে কি বলা হয়? আর কি বলা হয়? ভারতের বিসমার্ক। কেন ভারতের বিসমার্ক বলা হয় বলো? হয়নি বলো, ওইখান থেকে শুরু হবে না, উত্তরটা শুরু করতে হবে তো। আগে বিসমার্কটা নিয়ে আয়, তারপরে ওর মতো একে নিয়ে আসবি তো। আগে বিসমার্ককে সেটা নিয়ে আয়। বিসমার্ক কে? জার্মানি ঐক্য আন্দোলনের নেতা, যার জন্য তিনি কোন নীতি গ্রহণ করেছিলেন? রক্ত ও লোহ নীতি, যুদ্ধ জয়ের নীতি। তিনি পার্লামেন্টে কি ভাষণ দিয়েছিলেন? বক্তৃতা আবেগ দিয়ে দেশের স্বাধীনতা আসে না, দেশের স্বাধীনতা আনতে গেলে যুদ্ধ করতে হয়, রক্তপাত ঘটাতে হয়, রক্ত লোহ নীতির মতো দৃঢ় পদক্ষেপ নিতে হয়। দুর্ধর্ষ উক্তি, বাস্তব উক্তি, যেটা খানিকটা মিল আছে অ্যাডলফ হিটলারের সঙ্গে, মিল আছে মুসোলিনির সঙ্গে, মিল আছে হিদোকি তেজো জাপানের সমন্বয় তার সঙ্গে, এবং এটাই বাস্তব। বুঝে গেল কি বলেছি? যাক, তাহলে ওই রকম নীতি গ্রহণ করেছিল কে? সর্দার বল্লভভাই প্যাটেল। তার জন্য ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রীর নাম বলো? সর্দার বল্লভভাই প্যাটেল। নেক্সট, পূর্বে চলো আন্দোলনের ডাক দিয়েছিল জাপান, মার্কিন যুক্তরাষ্ট্র, ভিয়েতনাম, চীন। ভিয়েতনাম। আমার নাম তোমার নাম, ভিয়েতনাম। ভিয়েতনাম। আচ্ছা গেল। এই স্তম্ভ মিলানো বলার দরকার আছে? নাসেরের সঙ্গে কোন দেশ? বলো বলো বলো। আর সম্পূর্ণ রাখবো না। হোচিমিনের সঙ্গে কোন দেশ? ফিদেল কাস্ত্রোর সঙ্গে কোন দেশ? মার্শাল টিটোর সঙ্গে কোন দেশ? তারপর বিকল্পের মধ্যে যেটা হবে সেটা ঠিক দিবি। ন্যাটোর সদর কার্যালয় কোথায়? প্যারিস। এটা এই প্রশ্নটা আমি, প্যারিস, ব্রাসেলস, জেনেভা, নিউ ইয়র্ক। কে পারবে বলো? হয়নি বলো? ব্রাসেলস। ছেলেরা পারলো না, ছেলেরা হয়ে গেল। নেক্সট, ইয়ম কাপুরের যুদ্ধ 1973 খ্রিস্টাব্দে কাদের মধ্যে সংগঠিত হয়? প্রশ্নটা হচ্ছে সায়ন রায়। সিরিয়া, মিশর, আরব ইসরায়েল, আরব সিরিয়া, আরব আমেরিকা। ভেরি গুড, আরব ইসরায়েল। ছেলেরা পেরেছে। কার নেতৃত্বে উত্তর কোরিয়ায় ভিয়েতনাম অনুগামী একটি সরকার প্রতিষ্ঠিত হয়েছিল? কার নেতৃত্বে? অপশন দিচ্ছি, সৌরভ সরকার, চিয়াং কাশেক, ডক্টর সিং ম্যান্ডি, কিম উল সুং, চৌ এন লাই। সঠিক উত্তর কিম উল সুং। সুরায়া পেরেছে, সুরায়া ধন্যবাদ। ছেলেরা হেরেছো, কেউ বলতে পারলে না যে আমি পারবো। আচ্ছা, এবার হচ্ছে দীপগুপ্ত। নিয়ন্ত্রিত গণতন্ত্র ধারণাটি কোন ব্যক্তির সঙ্গে সম্পর্কিত? ডক্টর সুকর্ণ, ডক্টর হোচিমিন, সুহার্তো, নেলসন ম্যান্ডেলা। সঠিক উত্তর ডক্টর সুকর্ণ। নেক্সট, সবিক প্যাট্রিক লুবাম্বা
কোন দেশের রাষ্ট্র প্রধানমন্ত্রী ছিল তোর মতন চেহারা? কঙ্গো। আচ্ছা গেল। পাকিস্তানের কেন্দ্রীয় আইনসভার উচ্চকক্ষের নাম অর্ঘ, লোকসভা, রাজ্যসভা, সিনেট, জাতীয় পরিষদ। ভীষণ খারাপ। ছেলেদের মধ্যে বলো বলো, রাজু পাল বলো। আবারও বলছি, কই 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 পাকিস্তানের কেন্দ্রীয় আইনসভার উচ্চকক্ষের নাম লোকসভা, রাজ্যসভা, সিনেট, জাতীয় সংসদ। রাজু পাল, ভেরি গুড, সিনেট। রাজু চলে উঠেছে। সার্কের প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়, এটা রাজু বলবে। ঢাকা, বেঙ্গালুরু, ইসলামাবাদ, কলম্বো। ঢাকা। ঢাকা কোন দেশের রাজধানীর নাম? বাংলাদেশ। বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী কে? শেখ মুজিবুর রহমান। শেখ মুজিবুর রহমানকে কি বলা হয়? বঙ্গবন্ধু। শেখ মুজিবুরের দলটার নাম কি? বর্তমানে তার নেত্রী কে? শেখ হাসিনা। শেখ হাসিনা কে? শেখ মুজিবুরের মেয়ে শব্দ না দিয়ে কন্যা দিলে ভালো হয় না? লোকজন দেখছে কি মনে করবে? ভাষা কি? কন্যা বললে ভালো হয়। হ্যাঁ, মেয়ে তো জানি আমরা, কিন্তু কোন জায়গায় মেয়ে শব্দ, কোন জায়গায় কন্যা সন্তান বলবো না। আচ্ছা এবারে বলো, এটা হচ্ছে তিয়াশা বলবে, ও খুব ওর কষ্ট পাচ্ছে। ডক্টর ডেভিড লিভিংস্টোন কে ছিলেন? ছেলেদের মধ্যে বলো, মেয়েদের মধ্যে। লিভিংস্টোন কে ছিলেন? স্কটিশ মিশনারি। স্কটিশ মিশনারি। তার উদ্দেশ্য কি ছিল? ওই তো আফ্রিকায় বলো বলো, আফ্রিকায় কি করা? মানে হ্যাঁ, ধর্ম প্রচার বিস্তার, তারপর সমাজসেবী যে সমাজসেবা। আমরা অনেক খ্রিস্টান মিশনারিদের দেখেছি, কিন্তু কিছু খ্রিস্টান মিশনারি আছে ত্যাগের মধ্য দিয়ে পৃথিবীতে তারা চিরভাস্বর হয়ে আছে, তার মধ্যে লিভিংস্টোন একজন। আমরা ভারতবর্ষও পেয়েছি স্কটিশ চার্চ, ব্যাপটিস্ট মিশনারি, তাই না? এরকম বিভিন্ন মিশনারি এসেছিল। তার মধ্যে আমাদের কাছে মনের মণিকোঠায় কারা আছে বলো? মনের মণিকোঠায় কারা? কারা বলেছি তখন নিঃসন্দেহে 1 মিনিটের মতো উত্তরটা বলা উচিত ছিল। বলো কারা? বলো শ্রীরামপুত্র ইরা, এটা বলা উচিত ছিল। উইলিয়াম ক্যারি, তাই বলা উচিত ছিল এত সময়। নেক্সট হচ্ছে বিশ্ব রাজনীতি বা ওয়েলথ পলিটিক কি? ছেলেদের মধ্যে কে পারবে? বিশ্ব রাজনীতি বা ওয়েলথ পলিটিক। ওই তো জার্মানির শ্রেষ্ঠতা, বিশ্ব রাজনীতিতে জার্মানি। আগে বল প্রবক্তা কে? কাইজার দ্বিতীয় উইলিয়াম। থ্যাংক ইউ। তিনি কে? তিনি কে? কাইজার দ্বিতীয় উইলিয়ামের পেছনে ডেফিনেশন কি আছে? ছাপটা কি আছে? মার্কিন প্রেসিডেন্ট। এটা আগে বল যে মার্কিন প্রেসিডেন্ট কাইজার দ্বিতীয় উইলিয়াম, এইভাবে উত্তরটা শুরু করবি, পারফেক্ট উত্তর হবে, পেছনে আর তাকাতে হবে না। বল, তারপর বল। তিনি বিশ্ব রাজনীতিতে জার্মানি সক্রিয় অংশগ্রহণ চেয়েছিলেন, যাতে বিশ্বে জার্মানির আধিপত্য বিস্তার হয় সমগ্র পৃথিবীতে জার্মানি যাতে আধিপত্য বিস্তার হয়, এই নীতি গ্রহণ করেছিলেন। ওয়েলথ পলিটিক, বিশ্ব রাজনীতি। ফার্স্ট, দূর প্রাচ্য বলতে কি বোঝায়? কোন কোন দেশগুলোকে দূর প্রাচ্য বলে? জাপান। থ্যাংক ইউ। তাহলে প্রথম বিশ্ব কাকে বলে? আমেরিকা, ইংল্যান্ড। দ্বিতীয় বিশ্ব কাকে বলে? প্রথম বিশ্ব মার্কিন যুক্তরাষ্ট্র, দ্বিতীয় বিশ্ব হচ্ছে সোভিয়েত রাষ্ট্র। মাথায় রাখি। মার্কেন্টাইল অর্থনীতির মূল কথা কি বল? এইটুকু লিখলে দিয়ে দেবে 1 নম্বর। এই নীতির প্রবক্তা কি? অ্যাডাম স্মিথ। সুন্দর করে বলবি। বইটার নাম কি? এবার ভালো করে গুছিয়ে বল। 1776 খ্রিস্টাব্দে। হ্যাঁ বল। 1776 খ্রিস্টাব্দে। এবার অ্যাডাম স্মিথ কোন দেশের ছিল? মার্কিন অর্থনীতিবিদ, তাই তো? বল বল, গুছিয়ে বল না। যত গুছিয়ে বলবি তত উত্তরটা পারফেক্ট হবে, সুন্দর হবে। গুছিয়ে সেজে গুছিয়ে আমরা আসি কেন? মার্কিন অর্থনীতিবিদ অ্যাডাম স্মিথ, তিনি প্রথম ওয়েলথ অফ নেশনস গ্রন্থে এই তত্ত্ব প্রচার করেন। এর উদ্দেশ্য হচ্ছে সংরক্ষণ নীতি। সংরক্ষণ মানে দেশের সম্পদ দেশের মধ্যে থাকবে, অবাধ হবে না। কারণ অবাধ যদি হয়, ওরা কি বলেছিল? খাদ্য সংকট হবে, কৃষি সংকট হবে, দেশের ঐতিহ্য গরিমা বিনষ্ট হবে, এইগুলো বলেছিল। কে কবে পাঞ্জাবকে ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত করেন? মামুন বলো। জিরো। লর্ড ডালহৌসি। কত সালে? 1849। গেল। ছেলেদের আবার ধরছি। কে কাদের ওপর ওয়াংহেয়ার অসম চুক্তি আরোপ করে? ওয়াংহেয়ার চুক্তিটা আমার ঠিক মনে নেই। 1955 কাদের মধ্যে?
কাজে মতো মনে নেই 55 ওটা একটু দেখতে হবে, ওটা আমারও দেখতে হবে। পড়েছিলাম আগে এসে কি চীনের রুদ্ধদ্বার নীতি বলো, এটা পারবা? না না, ওই তো রুদ্ধদ্বার নীতি। রুদ্ধদ্বার নীতি আলাদা। ওই চীনে যাতে অন্য বিদেশিদের আধিপত্যের বিস্তার করতে না পারে, তাহলে তার জন্য চীনারা একটি এই ওয়াঙ্গার চুক্তিটা বের করি, ওয়াঙ্গা নীতি প্রবর্তন করে। এটা হচ্ছে চীনা পালকি ব্যবহার নিষিদ্ধ, তারপর দাসী ব্যবহার নিষিদ্ধ, চীনা দেওয়ানি ফৌজদারি আইন মেনে চলা, আবার চীনের বিদেশিদের বাণিজ্যে শেষ হলে শিক্ষার ব্যাপারটা বল একটু। ওই তো চীনা ভাষা বিদেশিরা গ্রহণ করতে পারবে না, বা বিদেশি ভাষা চীনারা গ্রহণ করতে পারবে না, শিক্ষা আদব কায়দা। তারপরে মানে এক কথায় চীনারা নিজেদের দেশের মধ্যেই সবকিছু নিজেদেরকে আবদ্ধ রেখেছিল, অজানা ছিল। ওই জন্য চীনা ইতিহাস আমরা খুব বেশি পাই না, যা কিছু পাই কিছু মৌখিক ঐতিহ্য আর কিছু অলৌকিক কথা। হ্যাঁ, পৃথিবীর মধ্যে এই একটা দেশ যা প্রাচীর তুলে দিয়েছিল শি হুয়াংতি, উদ্দেশ্য চীনে বাইরের দেশের সঙ্গে যোগাযোগ রাখবে না, আবার বিদেশিরাও চীনে ঢুকতে পারবে না, নিজেদের মধ্যে আবদ্ধ থাকবে, অন্তর্মুখী। এক কথা হচ্ছে অন্তর্মুখী। আমাদের মধ্যে এখানেও কিছু কিছু মানুষ আছে অন্তর্মুখী, যেমন আমাদের সৌরভ অন্তর্মুখী, ওর মধ্যে কি দয়া মায়া প্রেম ভালোবাসা নেই, আছে কিন্তু প্রকাশ পায় না। আবার রাজু সবার আগে গিয়ে প্রকাশ পায়, ওটা বহির্মুখী। তা কেউ অন্তর্মুখী, কেউ বহির্মুখী, এরকম ব্যাপার আছে। কি দীপ, তাই তো? দীপ তুমি কোন মুখী, অন্তর্মুখী না বহির্মুখী? ওটা 1955 কাদের মধ্যে হয়েছিল পেয়েছিস? ওটা অন্যটা। আচ্ছা খুঁজে খোঁজ, আর আমরা এদিক করতে লাগি। কোন গভর্নর, এই যে প্রশ্নটা করেছি একটু আগে, এই বলো শুনায় বলো, কোন গভর্নর জেনারেল অ্যাংলিস্ট আর ওরিয়েন্টালিস্ট বিতর্কের অবসান ঘটান? ওই যে প্রাচ্য পাশ্চাত্য দ্বন্দ্বের অবসান। সুন্দর উত্তর, পুরো নাম বলো। লর্ড উইলিয়াম বেন্টিং। আর মেকলের পুরো নাম বলো। টমাস ব্যাবিংটন মেকলে। গেল। আত্মীয় সভা প্রতিষ্ঠার উদ্দেশ্য কি ছিল? আর ওই তো তিয়াসা বলবে এটা, দাঁড়াও। তিয়াসা অনেকক্ষণ তো মুখ চুলকাচ্ছে, বলো। তুমি ভালো মেয়ে, কাল রাতে ফোন করেছিলে যে স্যার আমি সব পারবো, বলো। হ্যাঁ, কাল রাতে ফোন করেছিল আমার, বলো। হ্যাঁ, ভালো মেয়ে। তোর মনে আছে তো তুই আমার ফোন করেছিলি? কি মেরেছি, তুই তো বললে আমি সব পারবো। ফোন করেছিলি কালকে রাত 9:30টার সময়, তুই তো ওই দেখো দেখছো তুই করেছিলি। হ্যাঁ, স্যার আমি সব পারবো, আমি সোমবারের থেকে যাব বলেছিলি তো, সোমবার থেকে যাবো বলেছিলি তো। আচ্ছা ঠিক আছে, দিনের বেলায় ঠিক আছে, তাই বল। বল, সময় চলে যাচ্ছে, এখানে সেকেন্ডের ব্যাপার তো, ওরা যা দেখছে। কি 1815? ভেরি গুড, এক্সেলেন্ট উত্তর। একেশ্বরবাদের প্রচার, কুসংস্কার, জাতিবাদ বিরুদ্ধে প্রচার, সমাজ সংস্কারমূলক কাজে অংশগ্রহণ হচ্ছে। নেক্সট হচ্ছে দলিত কাদের বলে? মুস্কান সুন্দর করে। ট্রেন থেকে পড়ে এসেছি। দলিত কাদের বলে? প্রচলিত চারটি বর্ণ, যেমন ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। এই চারটি বর্ণ বাদ দিয়ে যে সমাজে যে অস্পৃশ্য জাতি তৈরি হয়েছিল তাকে দলিত বলা হয়। যেমন এঝাড়া, মাঝাড়া, মাহার, এঝাড়া ইত্যাদি। আর বাংলার দলিত সম্প্রদায় হলো নমশূদ্র। আর এদের প্রধান ছিল প্রমথ রঞ্জন ঠাকুর আর যোগেন্দ্রনাথ। ঠিক আছে, তোর উত্তর ওইটা আমার মনে ছিল না, তুই বললি, ধন্যবাদ। যে সমাজে, আর্য সমাজে এই প্রথা প্রচলিত ছিল, চতুর্বর্ণ প্রথা, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। এদের বাইরেও যে আরো বিভিন্ন শ্রেণীর, বিভিন্ন পেশার মানুষ আছে, সেটা আমরা জানতে পারি অনেক পরে এসে। রণজিৎ গুহ, তারপর মার্ক ব্লক, ব্রোদেল, হ্যাঁ, এদের অ্যানালাইসিস স্কুল বা নিম্নবর্গের ইতিহাস চর্চার জনক যারা ছিল ভারতে এবং আফ্রিকা, ইউরোপ মহাদেশে। তো এখানেও এই সম্প্রদায়ের বাইরে যে মানুষগুলো ছিল যারা দলিত হয়ে আসছে, অত্যাচার, সামাজিক দিক থেকে অবজ্ঞা, বঞ্চনা, শিক্ষার দিক থেকে পিছিয়ে, সংস্কৃতি দিক থেকে পিছিয়ে, অস্পৃশ্যতা, যাদের মূল গায়ে লেপন করা ছিল, ছুতো না মানুষ, দুঃখ লাগে, মানুষকে ছুতো না। একই হিন্দুদের দেবদেবীর মন্দিরে এই নিম্নমানের হিন্দুদের ঢুকতেই দিত না, রাস্তা দিয়ে হাঁটতেও দিত না, এবং রাস্তা দিয়ে হাঁটবার জন্য আন্দোলন করতে হচ্ছে।
আমরা কি দেখেছি কোথায়? ত্রিবাঙ্কুর, ত্রিবাঙ্কুর। ত্রিবাঙ্কুরে। এবং এদের জন্য আলাদা জলাশয় মাহাদমার্চ, মাহাদমার্চ। কোথায়? মহারাষ্ট্রের চৌদা হ্যাঁ কোবালা চৌদা জলাশয় তাহলে বোঝ কি দুর্ধর্ষ। কোবালা কোলাবা, কোবালা কোবালা, কোবালা চৌদা কোবালা। জলাশয়। জেলার তাহলে এখানেও আমাদের আন্দোলন করতে হচ্ছে। কি বিভৎস রূপ, এত পরিমাণে অস্পৃশ্যতা, জাতিভেদ প্রথা ছিল। যাক, এই শ্রেণীগুলোকে দলিত বলা হয়। ভারতের বিভিন্ন রাজ্যে দলিতরা বিভিন্ন নামে নামাঙ্কিত। কেরালায় জিহোবা, দিল্লিতে বাল্মীকি, তামিলনাড়ুতে নাদার, মহারাষ্ট্রে মাহার, বাংলাতে হচ্ছে নমশূদ্র। নমশূদ্র। নেক্সট হচ্ছে এবার বলো জনজাগরণ সমিতি প্রতিষ্ঠা, চীনের ঘটনা নাকি? জনজাগরণ চোরেনলাই, চৌ এন লাই জাগরণ। এই সমিতি চৌ এন লাই প্রতিষ্ঠা করেছিল। চৌ লাই লোকটা ভালো, মাও সে তু ভালো লোক, শয়তান হচ্ছে চিয়াং কাইশে, তাই তো? হ্যাঁ, হ্যাঁ। যার হাতে ক্ষমতা তুলে দিল মাও সে তু ভালোর জন্য, সেই বেটা সেই খারাপ জিনিসই আবার। সানিয়া সানিয়া সেন ক্ষমতা তুলে দিয়েছিল। আচ্ছা, সানিয়া সেনের সেই তিনটা নীতি মনে আছে? জনজাতীয়তাবাদ, জনজাতীয়তাবাদ, জীবিকাবাদ আর জনগণতন্ত্র। জনগণতন্ত্র, জনজাতীয়তাবাদ, জীবিকাবাদ, জনগণতন্ত্র। হ্যাঁ, মনে রাখিস কিন্তু। মল্লে মিন্টোর আইনে কি বিষয় সংরক্ষণ করা হয়? এক গাদা বিষয় সংরক্ষণ করা হয়। মৌলবিন্দু তো শুধু মুসলিমদের জন্য পৃথক ওটা। ওইটা পৃথক। না, সংরক্ষণের আলাদা আছে। এইটাই সংরক্ষণ। সংরক্ষণের মুসলিমদের আলাদা জন্য। আছে। ওটা তো আছে, তারপরে ওই যে ওই যে তুই মুদ্রা, এই পুলিশ শাসন এগুলো বলছিস? হ্যাঁ, হ্যাঁ, ওগুলো তো ওখানে 1919 কিছু আছে। 1909 ঠিক আছে। আছে ওটা। কোন ঘটনার প্রতিবাদে রবীন্দ্রনাথ নাইডু বাড়ি ত্যাগ করেন? সহজ প্রশ্ন। মানে সহজ প্রশ্ন থাকবে পায়েলদের মতো 40%। এই দায়িত্ব থাকবে সহজ প্রশ্ন। মৌলবিন্দু পুলিশের সংরক্ষণ করে। একটু ভেবে বললে পরেরটাও হবে। কিছু প্রশ্ন থাকবে। আসন আর প্রশ্নের মধ্যে অনেক ভাগ আছে, তো ওপেন হেডেড কোশ্চেন থাকে। সরাসরি অধিকার, তোমার নাম কি? অধিকার আর আসন তারপরে প্রশ্ন তোমার একটু কঠিন, তোমার ডেট অফ বার্থটা বলো, একটু ভেবে বলতে হবে। হ্যাঁ, ওটা তারপরে ওটাই প্রশ্ন হবে। তোমার দাদুর নাম কি, বুঝে গেল? তারপরে প্রশ্ন তোমার দাদুর সঙ্গে বর্তমান দিনে কার মিল আছে? ব্যাখ্যামূলক, বিশ্লেষণধর্মী, বুদ্ধি। প্রশ্নের মধ্যে 4-5টা ভাগ থাকে, জানবি তোরা বড় হলে আবার জানবি। নেক্সট হচ্ছে সাইমন কমিশন ভারতীয়রা বর্জন করেছিল কেন, বলো? ছিল না তাই। কি অপমানজনক মনে করেছিল। হ্যাঁ। নেক্সট হচ্ছে মাইলাই ঘটনা, ভিয়েতনাম, ভিয়েতনামের মাইলাই নামক গ্রামে। বলো বলো, আমি কতদিনও বলেছি। ওই তো কতজন? 450 না? না, 500। 500 বেশি করেছে। 500 কেন তোদের সবাই ওই 60 450 এই মেরেছে? আমি তো 500 নিচে আসবো না, আচ্ছা, আমি ওর নিচে আসবো না। ঠিক আছে। আচ্ছা, গেল। হ্যাঁ, কি বল, উত্তরটা বুঝেছিস? হ্যাঁ। কোথায়? ভিয়েতনামে। ভিয়েতনামে। কোন গ্রামে? মাইলাই গ্রামে। কে 500 লোককে মেরে দিয়েছিল? মার্কিনের সৈন্যরা। আমেরিকার সৈন্যরা। এই বিভৎস ঘটনা কি নামে পরিচিত? মাইলাই ঘটনা। আচ্ছা, নেক্সট হচ্ছে মার্শাল পরিকল্পনা। ওই যে জর্জ মার্শাল, প্রথম বলো জর্জ মার্শাল কে ছিল? মার্কিন যুগোস্লাভিয়ার রাষ্ট্রপতি। হলো। তারপর তিনি কি প্ল্যান করেছিলেন, বলো প্ল্যানটা বলো এবার। মার্শাল প্ল্যান দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যে সমস্ত দেশগুলো যুদ্ধ বিধ্বস্ত তাদেরকে কি তিনি কি দেবেন? আর্থিক প্যাকেজ দেবেন। হ্যাঁ, রাশিয়ার কেন? কারণ রাশিয়া ওদিকে দেওয়া শুরু করেছে, ওদের কানে জল ঢুকেছে, এদেরকেও দিতে হবে। তার কারণ কি? রাশিয়ার প্রভাব বাড়ছে, তার প্রভাবাধীন অঞ্চল বাড়ছে, তার মতাদর্শী সাম্যবাদী নীতি বিরোধ দেশ করার বাড়ছে। জন্য। আর সেখানে আমেরিকা চুপচাপ করে থাকবে না, সে ওই প্ল্যান নিয়েছে। বুঝা গেল? কি ভালো এরা। দাতাত কি? উত্তেজনা প্রথম প্রশ্ন হচ্ছে দাতার শব্দের অর্থ উত্তেজনা প্রশমন। এবারে বলো কাদের মধ্যে উত্তেজনা প্রশমন করে? সোভিয়েত সোভিয়েত রাশিয়া? সোভিয়েত ইউনিয়ন আর মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে যেই না, ঠান্ডা লড়াই না, ওদের মধ্যে যে উত্তেজনা তৈরি হয়েছিল সেটা সেটা কোন ঘটনাকে কেন্দ্র করে এবার বলো? কিউবা ইউএস বস সংকট। কিউবাতে যখন দ্বিতীয় রণাঙ্গন তৈরি করলো কে? সোভিয়েত রাশিয়া। তখন থেকে আরো বেশি পরিমাণে দাতাত বা উত্তেজনা দেখা দিল। কারণ ওইখান থেকে দ্বিতীয় রণঘাটি থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন খুব বেশি দূর না, একটা বোমা ফেললে মার্কিন যুক্তরাষ্ট্র শেষ। নেক্সট হচ্ছে কোন বছরকে আফ্রিকার বছর? 1960। 1960। কেন? কারণ এই সময় আফ্রিকার বিভিন্ন দেশ স্বাধীন হয়েছিল ওই পূর্বতন সাম্রাজ্য। আফ্রিকার বিভিন্ন দেশগুলোর নাম বলো তো একটু দেখি। তোমরা বারবার বলে আসছো, আমরাও বলে আসছি বেনবেল্লা বেনবেল্লা।
আলজেরিয়া কঙ্গো, হাইতি, জাইরে, হ্যাঁ এইগুলো সবই তো আফ্রিকা মহাদেশের দিকে। আচ্ছা হোমি জাহাঙ্গীর ভাবা, পরমাণু গবেষণার জন্য সায়ন হায়তুল ইসনে, সায়ন ঘোষ, রাত্রি ঘুমানি বাবা, পড়ছিলি? হ্যাঁ কাজ করতে গিয়েছিল, ও নাচ করতে গিয়েছিল, নৃত্য হরিনামে, ভালো কথা। আচ্ছা বলি, ইতিহাস পাঠ শুরুর আগে ঐতিহাসিককে জানো উক্তিটি কার? ইএস কার। উদ্বাস্তু নামক স্মৃতিকথামূলক গ্রন্থটি রচনা কে করেছে? হিরণময় বন্দ্যোপাধ্যায়। আফ্রিকাতে প্রথম উপনিবেশ স্থাপন করেছে কারা? বক্সারের যুদ্ধের সময় মুঘল সম্রাট কে ছিল? দ্বিতীয় শাহ আলম। আর পলাশির যুদ্ধের সময় বাংলার নবাব সিরাজদৌল্লা। আচ্ছা পলাশির যুদ্ধের সময় মানে 1757। আচ্ছা আর দ্বিতীয় বক্সার যুদ্ধের সময়কাল? দ্বিতীয় বক্সার যুদ্ধের সময় 1764। বক্সার প্রোটোকল। আর বক্সার প্রোটোকল কত? 1901। সেটা কোন দেশে? চীন সহ 11টি দেশ। আচ্ছা গেল। এবার হচ্ছে বাংলায় দ্বৈত শাসন ব্যবস্থার অবসান ঘটা ওয়ারেন হেস্টিংস। শ্রেয়া বলো, তুমি খেলা করছো দেখছি। চীন ও ইউরোপের বাণিজ্যিক সম্পর্কে সূত্রপাত হয় যে বন্দর? ক্যান্টন, সাংহাই, নানকিং আর ম্যাকাও। হ্যাঁ এই নিয়ে কত যে আমার জন্য মনে হচ্ছে আপনি ম্যাকাও। একবার ক্যান্টন বলছেন, একবার ম্যাকাও বলছেন। আমি বলছি হ্যাঁ আপনি একবার আমরা যদি ম্যাকাও বলি আপনি ক্যান্টন বলছেন, আর আপনি ক্যান্টন বলছেন, আমরা ক্যান্টন বলে আপনি ম্যাকাও বলছেন। বই ক্যান্টন আছে? দর্শন যা বলবে আমার তাই মেনে। বইতে কি আছে? ক্যান্টন। তাহলে পারফেক্ট হলো ক্যান্টন। পরীক্ষা দিলে ক্যান্টন লিখবে। অপশনে থাকবে। কমেন্ট বক্সে দিতে বলুন। কমেন্ট বক্সে গিয়ে বলে দেবো। যারা পারো কমেন্ট করবে। ও সর্বশেষ চার্টার অ্যাক্ট কত সালে? 1853। 1853। যে পত্রিকায় 1829 সালে বঙ্গদূত। বুঝতে পেরেছি? বঙ্গদূত। আচ্ছা বঙ্গদূত পত্রিকাটি প্রকাশিত কোন জায়গা থেকে? কলকাতা। আচ্ছা। হিন্দু পাইনিয়ার পত্রিকাটি প্রকাশ করে কারা? ব্রাহ্ম সমাজ, গোষ্ঠী, নববঙ্গ, আর্য সমাজ, প্রার্থনা। নবগোষ্ঠী। ডক্টর বিপিন চন্দ্র কাকে ভারতের সাংবাদিকতার অগ্রদূত বলেছে? রাজা রাজা রামমোহন রায়। আর ভারতের সাংবাদিকতার সেই প্রশ্ন। হ্যাঁ বলো। চার্লস মেটাকার। 1935 খ্রিস্টাব্দে ভারত শাসন আইন অনুসারে ভারত থেকে পৃথক করা হয় কোন? ব্রহ্মদেশ। বাহ, থ্যাংক ইউ, ভালো রেজাল্ট। ব্রিটিশ আমলের সর্ববৃহৎ দেশের রাজ্য হায়দ্রাবাদের শাসককে কি বলে? নিজাম। কোন শয়তান প্রথম অধীনতামূলক বিদ্যুৎ নীতি বের করেছে? কত সালে? 1798। হ্যাঁ 1798। কি শয়তান রে। নেক্সট ও কিন্তু বুঝে সই করেছিল কারণ হন্দ আছে আমার। অযোগ্য অপদার্থ, হ্যাঁ অদূরদর্শী, নিরক্ষর বলবো না, জানি না কি পাস। ব্রিটিশ আমলের সর্ববিদিত হয়ে গেল। আচ্ছা মুসলিম লীগের প্রতিষ্ঠাতা তো অনেকবার বলা হচ্ছে। ভারতীয় স্বাধীনতা আইন পাস হয় কত সালে? ভারতীয় স্বাধীনতা আইন 1900 পাস হয় 4 জুলাই। 4 জুলাই। এই ওই এমসিকিউ আর ধরবো না, এবার এসিকিউ ধরি। ঠিক আছে। ও অনেক হচ্ছে। আলীনগরের সন্ধি, 1797 আলীনগরের সন্ধি কত খ্রিস্টাব্দে কাদের মধ্যে হয়? 9 ফেব্রুয়ারি। বলা হয়ে গেছে। আলীনগরের সন্ধি কত সালে কাদের মধ্যে হয়? 1757 খ্রিস্টাব্দে কত ফেব্রুয়ারি? কত ফেব্রুয়ারি? 9 ফেব্রুয়ারি। 9 ফেব্রুয়ারি। কাদের মধ্যে? সিরাজউদ্দৌলা আর ইংরেজদের মধ্যে। সিরাজদৌল্লা ও ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। মার্কেন্টাইল বা বণিকবাদ বলতে কি বোঝো? ওই একই, অনেকবার বলেছি বলবো না। সোশ্যাল ডারউইনবাদের প্রবর্তক এডওয়ার্ড স্পেন্সার। ক্যাপ্টেন কুক কোন দেশ আবিষ্কার করেন? অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, নিউজিল্যান্ড। হাওয়াই দ্বীপপুঞ্জ। বেসিনের সন্ধি কবে কাদের মধ্যে হয়? বেসিন 1802। 1802 কাদের মধ্যে? ওয়েলেসলি আর মারাঠা পেশোয়া দ্বিতীয় বাজিরাও। গুড, ভেরি গুড। ওয়েসলি আর হচ্ছে মারাঠা পেশোয়া দ্বিতীয়। বীর সালিঙ্গম কে? সমাজ সংস্কার ও ধর্ম সংস্কার।
এবার এসেছে বক্সের প্রোটোকল, পারবি? 301 চীন সহ 11টি দেশ। গুড। আর্য সমাজ কে প্রতিষ্ঠা করে? সরস্বতী। নবতারুণ্য পত্রিকার সম্পাদক কে? সতীদাহ নিবারণ আইনটির নাম কি? সপ্তদশ বিধি সপ্তদশ রেগুলেশন XBII ওই তো সব 70। চার্লস উড কে? বোর্ড অফ কন্ট্রোল সভাপতি অশনি সংকেত উপন্যাসটি কার লেখা? বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। ভারতীয়রা সাইমন কমিশন বর্জন করেছিল কেন? ভারতীয় ছিল। মাউন্ট ব্যাটেন পরিকল্পনা কি? ওই তো ভারত ব্রিটিশ পার্লামেন্টে ভারত বিভাগের পরিকল্পনা অনুমোদিত হওয়ার পর মাউন্ট ব্যাটেন 1947 খ্রিস্টাব্দে 3রা জুন হয়। 3রা জুন এটি ঘোষণা করে যা মাউন্ট রদাত বা পরিকল্পনা করে। আচ্ছা, মাউন্ট ব্যাটেন পরিকল্পনা যদি 8 নম্বরের জন্য আসে আমরা কি লিখবো? ওই তো পরিকল্পনা শুধু পয়েন্টগুলো লিখবো। নাম্বার 1, ভারত এবং পাকিস্তান নামে দুটি দেশ গঠিত হবে, পৃথক। 1 নম্বর। 2, দুটি দেশ আলাদা আলাদা ডোমিনিয়নে পরিণত হবে। নাম্বার 3, দুটি দেশ নিজেদের ইচ্ছা অনুযায়ী সংবিধান রচনা করতে পারবে। 4, দুটি দেশের জনগণ কে কোন প্রদেশে থাকবে তারা নিজেরা সিদ্ধান্ত গ্রহণ করবে। 5, দুটি প্রদেশের জনগণ গণভোটের মাধ্যমে নিজেদের অধিকার স্বীকৃতি দেবে। 6, দুটি প্রদেশের অভ্যন্তরীণ ব্যাপারে কেউ কখনো হস্তক্ষেপ করবে না। 7, দুটি দেশের মধ্যে যত রাজনৈতিক দল থাকবে সেই রাজনৈতিক দল সেই দেশের কাছে তাদের সমস্ত আলাপ আলোচনা সেই দেশের কাছে দায়বদ্ধ থাকবে। ঠিক আছে, কি বললাম? এইগুলো 1, 2, 3 করে লিখে আসবে। এটাই কিন্তু সব থেকে কম লিখে 8 নম্বরের কোশ্চেন হচ্ছে মাউন্ট ব্যাটেন পরিকল্পনা। আমরা তো ইয়ের মধ্যে দিইনি, সাজেশনের মধ্যে দিইনি, যদিও বা না দেওয়া থাকলেও এইগুলো লিখে আসবে। কত সালে? 1947 সালে 3রা জুন। কে করেছিল? লর্ড মাউন্ট ব্যাটেন। তার আগে কিছু কিছু এরকম ভারত এবং পাকিস্তান ভারত এবং পাকিস্তান বিবাদের মীমাংসা সংক্রান্ত কিছু কিছু পরিকল্পনা হয়েছিল, কিন্তু একটা ফলপ্রসূ হয়নি। নাম্বার 1, চক্রবর্তী রাজগোপালাচারীর সিআর ফর্মুলা কার্যকর হয়নি। ওয়াবেল পরিকল্পনা কার্যকর হয়নি। শেষ অবধি মাউন্ট ব্যাটেন পরিকল্পনা কার্যকর হয়েছিল। এবং লাস্টে 8 নম্বরে লিখবি, দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতেই এই ভারতবর্ষ ভাগ করা হয়েছিল। একদম লাস্ট 8 নম্বর এটা লিখবি, খুব ভাইটাল হয়। আমরা কি দেখি কোনো বইয়ে শেষে চমক থাকে আর নাহলে প্রথমে চমক থাকে, দেখবি। তাহলে আমার লেখাটাও ওরকম চমকপ্রদ করতে হবে, অর্থাৎ শেষে আমি সলিড জিনিস একটা রাখতে পারি, পরীক্ষক দেখলে আরো প্লিজড হবে। বা এটা আমি প্রথমে রাখতে পারি। চমকের শেষ নেই, লেখার মধ্যেও চমক আনা যায় যদি এইটাকে ব্যবহার করা যায়। তাহলে লাস্ট লিখবো এটা, ভারতবর্ষ বিভাজন হয়েছিল এবং তার 20 বৃক্ষ হিসাবে পাকিস্তানের জন্ম, এবং সেই পাকিস্তান জন্মের পর ভারতবর্ষের অখণ্ডতা আজও স্থায়ী বা নিরাপদ নয়। আজও সন্ত্রাসবাদী কার্যকলাপের মধ্যেই এই ভারতবর্ষ নিমজ্জিত হচ্ছে। লিখে দেবো। তার জ্বলন্ত প্রমাণ কাশ্মীর। সন্ত্রাসবাদী কার্যকলাপ, জঙ্গি সংগঠন, বোঝা গেল কি বলেছি? এটা নিয়েই আমাদের বাঁচতে হবে। এই 8টা পয়েন্ট একদম পারফেক্ট পয়েন্ট, বই খুললেও দেখবে এই 8টা পয়েন্টই আছে। কংগ্রেস মেনে নিতে বাধ্য হয়েছিল, গান্ধীজি প্রথম দিকে মেনে নেয়নি। গান্ধীজির বিখ্যাত উক্তি ছিল যে এই প্রস্তাব যদি মেনে নেওয়া হয় আমি তো মানবই না, আমার শরীরের ওপর দিয়েই, তাহলে মানে আমার মৃতদেহের ওপর দিয়েই এই প্রস্তাবটা মেনে নিতে বাধ্য হবে ভারতবর্ষ। কিন্তু সে গান্ধীজি পিছু সরে এসেছিলেন, তিনিও দেশব্যাপী দাঙ্গার পরিপ্রেক্ষিতে এই নীতি মানতে বাধ্য হয়েছিলেন। কারণ দাঙ্গা শুরু হয়েছে 1946, মাউন্ট ব্যাটেন পরিকল্পনা 1947, 1 বছর ধরে তখন নোয়াখালী থেকে শুরু করে লাহোর পর্যন্ত দাঙ্গা চলছে। গান্ধীজি নিজের অবস্থান থেকেও সরে আসলেন, তিনি মানতে চাননি, বলেছিলেন আমি কখনো জীবিত অবস্থা মানবো না, যদি মানতে হয় আমার মৃত শরীরের উপর দিয়ে তোমাকে মানতে হবে। কিন্তু সেই গান্ধীজি কিন্তু মানতে বাধ্য হয়েছিল, কংগ্রেস মানতে বাধ্য হয়েছিল, মুসলিম লীগ মেনে নিল। ভারতবর্ষের প্রথম সারির নেতা তখন মনে করলো যে আসল সমস্যার সমাধান হচ্ছে সাম্প্রদায়িক দাঙ্গা এবং প্ররোচনাকে এক্ষুনি সমূলে উৎপাদন করতে হবে, না ভারতবর্ষ শেষ হয়ে যাবে, দাঙ্গায় আরো পরিণত হবে। তখন এই পরিপ্রেক্ষিতে কিন্তু এইরকম একটা ব্যবস্থাপনা মেনে নিতে বাধ্য হয়েছে।
কিচ্ছু করার নেই। বোঝা গেল কি বললাম? ছোট্ট করে ইতিহাসটা বলে দিলাম। মেনে নেয়নি গান্ধীজি, মেনে নেয়নি। মেনে নেবে কেন? বাংলাদেশ আলাদা হয়ে যাবে আমাদের থেকে, কখনো মেনে নেওয়া যায়? আজও আমরা মেনে নিতে পারি? ভাবা যায় যে বাংলাদেশ আলাদা? একই খাদ্য খাবার, একই পোশাক, একই ভাষা, সমস্ত কিছু একই, অথচ আলাদা আমাদের থেকে। যাক, এবার হচ্ছে চার্লস উড গেল, মাউন্ট ব্যাটেন, হিটলার পোল্যান্ড আক্রমণের উদ্দেশ্য কি ছিল? ডানজিক বন্দরে পৌঁছানোর জন্য একটি আর পলিশ করিডোর, তাই তো? কত সালে পোল্যান্ড আক্রমণ করলো? 39। তারপরে কোন বিশ্বযুদ্ধ শুরু দ্বিতীয় হলো? বিশ্বযুদ্ধ। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হলো। গুড। তাহলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রত্যক্ষ কারণ কি? পোল্যান্ড আক্রমণ। হিটলার। রাজু বলতো দ্বিতীয় বিশ্বযুদ্ধে এরা যেটা বলেছে, কি বললো? দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রত্যক্ষ কারণ কি বললো এরা? কি আক্রমণ? পোল্যান্ড আক্রমণ। আচ্ছা, শুনছে তাহলে, সেটা ভালো। এবার হচ্ছে গেল, কে কবে আজাদ হিন্দ ফৌজ গঠন করে? রাসবিহারী বসু এবং ক্যাপ্টেন মোহন সিং। মূলত উদ্যোক্তা কে ছিল? ক্যাপ্টেন মোহন সিং। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে ভারতীয় যারা ব্রিটিশের হয়ে রণাঙ্গনে যুদ্ধ করছিল, সেই পরাজিত ভারতীয় ব্রিটিশ সৈন্যদের জাপান যখন ধরে রেখেছিল, জাপান হাতে বন্দী ছিল, তখন সেই বন্দী ভারতীয়দেরকে নিয়ে জাপানের থেকে ক্যাপ্টেন মোহন সিং এবং রাসবিহারী বসু এই দল গঠন করেছিল। প্রশ্ন হচ্ছে জাপান কেন দিল? এই কারণে দিয়েছিল, জাপানের শত্রুকে ইংল্যান্ড, তাই দিয়েছিল। আর জাপানের ইচ্ছা ছিল এশিয়া মহাদেশে সে প্রভাব বিস্তার করবে, আমেরিকার পরপরই ও চলে আসবে। এই জন্য কলকাতায় জাপান বোমা ফেলেছিল কত সালে? 42-এ, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়। তখন গান্ধীজি কি বলেছিল ইংরেজকে? দোহাই আপনাদের, আপনারা ভারত ছেড়ে চলে যান, আপনারা আছেন বলেই জাপান ভারতবর্ষ একটার সঙ্গে একটা মিল আছে। তারপর নিয়ে গঠন করলো ওই দল। তারপরে তখন রাসবিহারী বসু বয়সের ভারে ভারাক্রান্ত, তখন তিনি তার বার্তায় সুভাষচন্দ্র বসুকে আহ্বান জানালেন যে তুমি এসো, এই দলের দায়িত্ব নাও। দায়িত্ব নিল। যেদিন দায়িত্ব নিল সেই দিন ওকে নেতাজি বলে ওরা সম্বোধন করল। তবে থেকে আমরা জানি সুভাষচন্দ্র বসু নেতাজি, তার আগে সুভাষচন্দ্র বসু। বুঝেছ মিন? বুঝে চলতে হবে। এই লেখাপড়া ওয়ান টাইম না, বংশ পরম্পরায় এটাকে আমাদের পৌঁছে দিতে হবে। বেদ বংশ পরম্পরায় পৌঁছে দিত, জেনারেশন পর জেনারেশন। পড়াশোনা শুধু আসল জিনিসটা এখানে ঢুকিয়ে রাখতে হবে। বেলফুর ঘোষণা কি? বেলফুর ঘোষণা কি ঘোষণা করেছিল? বের করো ওটা। সাদ্দাম হোসেন কে? ইরাকের প্রেসিডেন্ট। এটুকু বললে হবে? বেলফুর বলো, বলো বলো বলো, জোরে বলো। প্রথম বিশ্বযুদ্ধ চলাকালে যুদ্ধে ইহুদিদের সমর্থন আদায় করবার জন্য ব্রিটিশ পররাষ্ট্র সচিব আর্থার বেলফুর 1917 খ্রিস্টাব্দে 2রা নভেম্বর একটি বিখ্যাত ঘোষণার মাধ্যমে প্যালেস্টাইনে ইহুদিদের জন্য একটি জাতিরাষ্ট্র গড়ে তোলার প্রতিশ্রুতি দেন। এটি বেলফুর ঘোষণা। আসবে না তুমি জেনে না। ওর থেকে ইম্পর্টেন্ট বেশি কি? ইন্দোসিন। কাকে কোন কোন জায়গা নিয়ে ইন্দোসিন গঠিত হয়েছিল বলো? লাওস, কম্বোডিয়া, টংকিং। এই তো তিনটে তো, তাই না? চারটে মনে হয়। আর কি আছে? লাওস, কম্বোডিয়া, টংকিং, আর কি জানি না। আচ্ছা, ভারতের মহাকাশ কর্মসূচির জনক কাকে বলা হয়? বিক্রম সারাভাই। এরপরে এই এসে খুব ধরি, হ্যাঁ, আনাম, কোচিন, চীন, টংকিং আর কম্বোডিয়া। চারটে। আনাম, কোচিন, চীন, টংকিং আর কম্বোডিয়া। ঠিক আছে। কি আজকে এই পর্যন্ত থাকবে? ঠিক আছে, তাহলে বন্ধ করে দিও ওটা।